নমস্কার, আমি সুমন। আচ্ছা, ভূতের গল্প কার না ভালো লাগে? ৮ হোক বা ৮০, সবারই মন ছুঁয়ে যায়। তাই আমাদের আজকের নিবেদন সেরকমই একটি বেশ মজার, মন ভালো করা ভূতের গল্প। চলুন তাহলে শুনে নেওয়া যাক লীলা মজুমদারের লেখা পেনেটিতে। পেনেটিতে একবার গঙ্গার ধারে আমার বড় মামা একটি বাড়ি কিনে বসলেন। শোনা গেল বাড়িটিতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেই জন্যে বড় মামা বাড়িটি খুব সস্তায় পেয়েছিলেন। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবারও লোক ছিল না। মেজ মাসিমা একবার যদিও বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, নিশ্চয়ই কিছু আছে বাড়িতে, নইলে কেউ থাকে না কেন? বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে তাদের কুষ্ঠির আড্ডার দুজন ষণ্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরাম করে দুরাত কাটিয়ে এলেন। ষণ্ডাদের অবশ্যই এসব কথা ভেঙে বলেননি। তারা দুবেলা মুরগির মাংস খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে তাদের বলেছিলেন, তখন তারা যদিও বেজায় চটে গিয়েছিলেন। যদি কিছু হতো দাদা, গায়ের জোরে তো আর ওনাদের সাথে পেরে উঠতাম না। ২ মাস পর বড় মামা সেখানে রেগুলার বসবাস করতে শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর। তার রান্না যে একবার খেয়েছে সে জীবনেও ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার ৪৪ ইঞ্চির বুকের ছাতি। রোজ সকালে বিকালে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাঁজে। আর গেল ঝগড়ু জমাদার, সে ৪-৫ বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউই শুধু ভূতে কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানগরেই ছিলাম। আমি তখন ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনায় বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়ে হলো মহা মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কুছ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনানোর লোক পাবো। বঙ্কুরা তো আজকাল আর শুনতেই চায় না। ভালোই হলো, শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটাও তেমন ভালো ছিল না। মারাও চলে গেলেন। আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটো বলে 2 কাপ্তেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছে যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছে। আগে ওরাই ছিল আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতন ব্যবহার আরম্ভ করলো যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন ওরাই হলো ফুটবল টিমের ক্যাপ্টেন ও ক্লাবের সেক্রেটারি। সেদিন ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটিও হয়ে গেল, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ ছিল না, কিন্তু ধরা পড়ে বকুনিটা আমি খেলাম। আর চোখে দেখলাম ওরা খাতার আড়ালে ফিক ফিক করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটে সিঁড়ি উঠে গিয়েছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘর, আর দোতলায় 2টো শোয়ার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব সাজিয়ে নিয়েছেন মাত্র। কেউ কোথাও নেই, বড় মামা কোথাও বেরিয়ে গিয়েছেন। নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম।
বই রেখে আমার ঘরের সামনের চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ, আম গাছ ও গোটা কত কাঁঠাল গাছও আছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুল গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গিয়েছে। সেইখানেই তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক হবে বোধহয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজে থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বললে পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই আসি যেন। বুড়োর নাম শিবু, ছেলে দুটো ওরই ভাইপো, সিজি আর গুজি। বেশ লোকগুলো, বাড়ির মধ্যে আস্ত টাস্ত না, চাকরদের এড়িয়ে চলতো। কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল। আমাকে সাপে কামড়ানোর ওষুধ, বিচুটি লাগার ওষুধ সব শিখিয়ে দিল। আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত, আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিন মামা বেরোতেন সেই দিন ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠত। বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তার ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকা ডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা, সমুদ্রের কথা, আরো কত কি। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ভুটে আর নীলও বলে ওদের যে এক সাকরেত জুটেছে, ওই তিনজনকে অত্যন্ত আচ্ছা করে শিক্ষা না দিলে আর চলে না। শিবু বললে, বাবু, ওই তিনখানাকে একদিন ডেকে আনুন, সবাই মিলে কোষে পিটুনি লাগাই। বললাম, না রে, শেষটায় স্কুল থেকে নাম কাটিয়ে দেবে, তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখাই যে বাছাধনদের চুলদাড়ি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনই হেসে লুটোপুটি। আমি বললাম, দেখো, তোমাদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো, তোমাদের সব সাজিয়ে গুছিয়ে দেব। হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে দেবেন কেন বাবু? রং টং মাখিয়ে দেওয়ার দরকার হবে না। 3টে চাদর দেবেন, আমরা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারের ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লম্বা করে থাকবো আর শব্দ করব। দেখবেন ওনাদের পিলে চমকে যাবে। ছেঁড়া 3টি চাদর ওদের দিয়ে দিলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হলো, তাহলে আমাকে কেউ আর সন্দেহ করবে না। বাড়িটারও এমনি একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগু, ভুটোদের সাথে কথা বলা বন্ধ করলাম। বাবা, ওদের সে কি রাগ! বললে, কিরে হতভাগা, ভারী লাট সাহেব হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না, ব্যাচেলার মামার শিক্ষা। তারা তো রেগে কাই। মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার তফাৎ কি? যোগু রাগে ফোঁস করতে করতে বলল, যা মুখে আসবে খবরদার বলবি নে গুপে। 100 বার বলবো, 1000 বার বলবো, তোমরা ভীতু, কাপুরুষ, মেয়ে মানুষ। যোগু আমায় মারে আর কি, শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে সে যাত্রায় বেঁচে গেলাম। স্কুল ছুটির পর ভুটো পিছন থেকে এসে আমার কানে কানে বললে, সন্ধ্যা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা আমরা বেড়াবো, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি। আমাদের চিনতে এখনো তোমার ঢের বাকি আছে। আমিও তো তাই চাই। শিবুরা আজকের কথাই বলে রেখেছিল।
বাড়ি গিয়ে খেতে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু একটু নার্ভাসও লাগছিল, যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল, বাবু, সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গেই যোগু, ভুটো, নেলো, 3 ক্যাপ্টেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি টিষ্টি দিস, সব একা একা খেয়ে ফেলিস না। কথাটা যেন না বললেই হতো না। ওরা তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা চলে গেলেন। খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছারা টের পাবে, চারদিক অন্ধকার হয়ে এসেছে। একটু একটু চাঁদের আলো সব যেন কিরকম ছায়া ছায়া করে রেখেছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটায় নিয়ে এলাম। বাড়ি থেকে এই জায়গাটা একটু আড়াল করা। পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিয়ে উঠল। ঝোপের পাশে 3টে সাদা মূর্তি, মাথা, মুখ, হাত সব ঢাকা, আর 2টো হাত তুলে যেন ডাকছে, হায় আয়। আর অদ্ভুত একটা শব্দ। একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা, চালাকি করার জায়গা পাওনি বলেই ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে চাপটে জড়িয়ে ধরল। তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। তোমরা কি আর করবে? ছোঁয়া মাত্রই মূর্তিগুলো যেন ঝুপঝুপ করে হাওয়ায় মিলিয়ে গেল। শুধু চাদর 3টি মাটিতে পড়ে গেল। যোগু, ভুটে, নীলো তক্ষুনি মূর্ছা গেল। আমিও পাগলের মতো ওরে ও শিবু, ও সিজি, ওরে ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা একটা বাতাস যেন বয়ে গেল। গোলমাল শুনে বঙ্কু, নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গেল, চোখে মুখে জল দিল। আমার গায়ে মাথায় মিছিমিছি 1 বালতি জল ঢাললো। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসেই আমায় সে কি বকুনি, বল লক্ষ্মী ছাড়া, চাদর নিয়ে গিয়েছিলে কেন? যত বলি শিবু, সিজি, গুজির কথা, কেউ বিশ্বাস করে না। তারা আবার কে? এতদিন আছি, কেউ তাদের কখনো দেখেছে শুনিনি। এ আবার কি কথা? আন তাহলে তাদের খুঁজে। কিন্তু তাদের কি আর এখন খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুপঝুপ করে কর্পূরের মতো উবে গেছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? কমেন্ট করে লিখে আমাদের জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হয় এরকমই ভালো ভালো গল্প শোনার জন্য। আচ্ছা, আজকে তাহলে এখানেই ছুটি নিলাম। খুব শীঘ্রই আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। টাটা, খুব ভালো থাকবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক।